প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি মোহাম্মদ খালেদ হোসেন, ইন্সট্রাক্টর সিভিল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের সাথে আছি। আজকের পাঠের বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1, বিষয় কোড 66463, অধ্যায় প্রথম, পাঠ 2, বিষয়বস্তু ডিফারেন্ট টাইপ অফ সিমেন্ট, কংক্রিট অ্যান্ড স্ট্রাকচারাল সেফটি। তো বন্ধুরা, আজকের এই বিষয় পড়ে আমরা কি জানতে পারবো তা এক নজরে দেখে নেই। প্রথমেই জানতে পারবো রিক্টার স্কেল, টেকটনিক প্লেট এবং এপিসেন্টার সম্পর্কে। আরসিসি কাঠামো নির্মাণে ভূমিকম্প ও উইন্ড লোড বিবেচনার গুরুত্ব জানতে পারবো। আরসিসি কাঠামো ডিজাইনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব জানতে পারবো। কাঠামোগত নিরাপত্তা এবং নিরাপদ অনুভূতির প্রয়োজনীয়তা জানতে পারবো। তো বন্ধুরা, এবারে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ভূমিকম্প কি? ভূপৃষ্ঠের বিশাল এলাকা জুড়ে আকস্মিক ও ক্ষণস্থায়ী বিধ্বংসী ভূ আন্দোলনকে ভূমিকম্প বলে। আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি, একটি পূর্বের চিত্র আর একটি পরের চিত্র। এখানে পূর্বের চিত্রে স্বাভাবিক অবস্থা, পরের চিত্রে বিধ্বস্ত অবস্থা, অর্থাৎ ভূমিকম্পের পরের অবস্থা। দেখা যাক পরের স্লাইডে কি আছে। ভূমিকম্পের কারণসমূহ। নানা কারণে ভূমিকম্প হতে পারে। তার মধ্যে শিলাচ্যুতি, তাপ বিকিরণ, ভূপাত, ভূগর্ভস্থ বাষ্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, হিমবাহের প্রভাব, ভূগর্ভস্থ চাপের হ্রাস, ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠস্থ পানির প্রবেশ এবং মানুষের দ্বারা। তো বন্ধুরা, একটি বিষয় খুবই আশ্চর্য, মানুষ দ্বারা ভূমিকম্প কি করে হয়? আসলে মানুষ তার প্রয়োজনে বিভিন্ন বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ঘটিয়ে খনিজ পদার্থ উত্তোলন করে, কিংবা কোনো পাহাড় ভেঙে রাস্তা তৈরির কারণে অনেক সময় ডিনামাইটের সাহায্যে অনেক পাহাড় ধ্বংস করতে হয়। তখন যে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটাই মনুষ্য সৃষ্ট ভূমিকম্প, এবং তার জন্য পূর্ব সতর্কতা স্বরূপ সে এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট ভূমিকম্প। এবার আমরা অন্য স্লাইডে যাই। ভূ অভ্যন্তরীণ স্তরসমূহ। আমাদের পৃথিবীর ভূকেন্দ্রে কি আছে তা আমাদের জানা দরকার। একেবারে ভূকেন্দ্রে হলো ইনার কোর, তারপর হলো আউটার কোর, এবং তারপরে স্তর হচ্ছে ম্যান্টেল। এই ম্যান্টেলের উপরেই আমাদের ক্রাস্ট, এবং এই ক্রাস্ট হচ্ছে একটি কন্টিনেন্টাল ক্রাস্ট এবং একটি হচ্ছে ওশানিক ক্রাস্ট। এই দুটো ক্রাস্ট এবং ম্যান্টেলের উপরিভাগ মিলিয়ে হয় লিথোস্ফিয়ার, যার গভীরতা 0 থেকে 100 কিলোমিটার, কোনো ক্ষেত্রে 200 কিলোমিটারও হতে পারে। ভূমিকম্প সঠিকভাবে জানার জন্য আমাদেরকে ভূমিকম্প সংশ্লিষ্ট পরিভাষা সম্পর্কে জানতে হবে। তো দেখে নেওয়া যাক। টেকটনিক প্লেট, ফোকাস বা হাইপোসেন্টার, উপকেন্দ্র, প্রাথমিক তরঙ্গ, মাধ্যমিক তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেল। প্রথমেই জেনে নেওয়া যাক টেকটনিক প্লেট কি। বৃহৎ অসম আকৃতির শক্ত শিলার স্ল্যাব, যা ভূখণ্ড ও সামুদ্রিক লিথোস্ফিয়ার উভয় সমন্বয়ে গঠিত। আকার হাজার হাজার বর্গ কিলোমিটার এবং পুরুত্ব 15 থেকে 200 কিলোমিটার হতে পারে। এই প্লেটগুলো সর্বদা অ্যাস্থনোস্ফিয়ারের উপর সঞ্চালনশীল, আর এদের পারস্পরিক সংঘর্ষেই ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের বিভিন্ন কারণের মধ্যে এটি উল্লেখযোগ্য। এছাড়াও আরো অনেক প্লেট রয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্লেট ইন্ডিয়ান প্লেটে বাংলাদেশের অবস্থান। পৃথিবীতে অনেক প্লেট রয়েছে, তার মধ্যে প্রধান 7টি প্লেটের নাম হলো আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিক প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট ও সাউথ আমেরিকান প্লেট। বন্ধুরা, এই 7টি প্লেটই সারা পৃথিবীর জুড়ে বিস্তৃত রয়েছে। প্রায় 94% এলাকা এই 7টি প্লেট দ্বারাই পরিবেষ্টিত। বন্ধুরা, পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ
একটি চিত্র যেখানে 7টি প্রধান টেকটনিক প্লেটের চিত্র দেয়া হয়েছে। এর পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র এবং লেখা আছে ফোকাস। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে ফোকাস বা হাইপোসেন্টার। এই ফোকাস হচ্ছে যে বিন্দু থেকে আমাদের ভূমিকম্পের উৎপত্তি হয়। তারপর হচ্ছে এপিসেন্টার। এই ফোকাসের ঠিক উপরে একেবারে উল্লম্বিকভাবে আমাদের ভূমি স্তরে যে বিন্দুতে অবস্থান করে সেটি হচ্ছে এপিসেন্টার। আর ফোকাল গভীরতা হচ্ছে এই ফোকাস এবং এপিসেন্টারের মধ্যবর্তী দূরত্ব। বন্ধুরা, ফোকাল গভীরতা অনুযায়ী ভূমিকম্পকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে অগভীর, যেখানে ফোকাসের দূরত্ব কেন্দ্রের গভীরতা হবে 60 কিলোমিটার চেয়ে কম। মধ্যমটি হবে কেন্দ্রের গভীরতা 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে, এবং গভীর ভূমিকম্প হচ্ছে কেন্দ্রের গভীরতা 70 কিলোমিটার উপরে। বন্ধুরা, এর পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখানে দেখছি সিসমিক ওয়েভস, সেটি 2 প্রকার। একটি হচ্ছে বডি ওয়েভস আর একটি হচ্ছে সারফেস ওয়েভস। আবার বডি ওয়েভস 2 প্রকার, লঙ্গিটিউডাল অথবা পি ওয়েভস, ট্রান্সভার্স অথবা এস ওয়েভ। পি ওয়েভসকে অনেক সময় প্রাইমারি ওয়েভস বলা হয় এবং এস ওয়েভসকে সেকেন্ডারি ওয়েভস বলা হয়। আর সারফেস ওয়েভস হচ্ছে র্যালি ওয়েভস আর আরেকটি হচ্ছে লাভ ওয়েভস। তো বন্ধুরা, এ সম্পর্কে পাশেই এই ওয়েভগুলি দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ পি ওয়েভ যেটি হচ্ছে, এটি এমন একটি তরঙ্গ যেখানে বিস্তৃতি ঘটছে জাস্ট যেই দিকে ভূমিকম্প হচ্ছে সেদিকেই এর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পি ওয়েভ। আর এস ওয়েভ হচ্ছে জাস্ট এটি একটু ঢেউয়ের মতো যাচ্ছে আমাদের, এটা হচ্ছে এস ওয়েভ। তারপরে আমরা দেখছি লাভ ওয়েভস। এটা হচ্ছে যে এটা আসলে এরকম সর্পিল আকারে যায়, সর্পিল আকারে এগুতে থাকে, এদিক সেদিক নড়াচড়া করে। আর হচ্ছে র্যালি ওয়েভ, সেটা হচ্ছে এরকম ঘুরে ঘুরে যায়, এরকম ঘুরে ঘুরে তার ওয়েভটা হয়। তাহলে এই ওয়েভগুলির কারণেই কিন্তু আমাদের ভূপৃষ্ঠের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে থাকে। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। অ্যাম্প্লিটিউড, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অ্যাম্প্লিটিউডের উপরই রিক্টার স্কেলে মান নির্ভর করে। অ্যাম্প্লিটিউড হচ্ছে যে কোনো তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে তার লম্বালম্বী সর্বোচ্চ দূরত্ব, এটা সেকেন্ডারি ওয়েভের মধ্যেই হয়ে থাকে। তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি অ্যাম্প্লিটিউড দেখানো হচ্ছে লাল কালি দিয়ে, সেটা পি ওয়েভ অ্যারাইভাল এবং এস ওয়েভ অ্যারাইভাল। যখন এস ওয়েভ হয়, যখন এস ওয়েভের সর্বোচ্চ সীমাটাই হচ্ছে অ্যাম্প্লিটিউড, যেটাকে আমরা বিস্তার বাংলায় বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। সিসমোগ্রাফ। ভূমিকম্প প্রকাশের জন্য সিসমোগ্রাফের গুরুত্ব অপরিসীম, কেননা তরঙ্গের বিস্তার আমরা এর আগে পড়লাম, সেই তরঙ্গের বিস্তার কিন্তু এই যন্ত্র দিয়েই পরিমাপ করা হয়। এখানে 2টো যন্ত্র আছে, দুটোই সিসমোগ্রাফ, একটি আনুভূমিকভাবে পাঠ নেওয়ার জন্য আর একটি উল্লম্বিকভাবে পাঠ নেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ একটিতে ড্রাম আছে, পেপার লাগানো ড্রাম আছে, রোটেটিং ড্রাম, একটিতে আনুভূমিকভাবে আছে আর একটিতে উল্লম্বিকভাবে আছে। এটার গঠন অত্যন্ত সরল, একটি শক্তিশালী লোহার ফ্রেম থাকে এবং সেই ফ্রেম থেকে একটি দড়ি দিয়ে, সেটি স্টিলের তার, একটি অধিক ভরের বল আকৃতির জিনিস থাকে ঝুলানো, এবং তার নিচে একটি কলম থাকে। যখন ভূমিকম্পের কারণে এই জিনিসটা কাঁপে, পুরো জিনিসটা যখন কাঁপে, কিন্তু বলটি কাঁপে না, এটি হচ্ছে ইনার্শিয়া বলের কারণে। তোমরা সবাই জানো যে কোনো জিনিস যেটি ওজন বেশি সেটা সহজেই কাঁপে না, এবং এটা যেহেতু তার দিয়ে ঝুলানো আছে জাস্ট পেন্ডুলামের মতো, এটা কাঁপে না। কিন্তু যখন নাকি আর্থ ওয়েভ আসে, অর্থাৎ তরঙ্গ আসে, তখন পুরো যন্ত্রটি কাঁপে, যেহেতু এটি মাটির সাথে ফিক্সড করা থাকে। তখন এটি কলমের মাধ্যমে এই রোটেটিং পেপার ঘোরা শুরু করে এবং এই কলম থেকে সেই দাগগুলি অঙ্কিত হয়। এটাই হচ্ছে ওয়েভ লেংথ এবং ওয়েভ অ্যাম্প্লিটিউড, সব এখানেই হয়। কেননা একটি ওয়েভ থেকে আরেকটি ওয়েভ, যেমন পি ওয়েভ থেকে আর এস ওয়েভে যেতে যে সময় লাগে, এখানে সেই সময়টাও আমরা পেয়ে থাকি, কারণ পি ওয়েভ কোথায় হলো, এস ওয়েভ কোথায় হলো, সবই এখানে রেকর্ড হয়। তো সেই ওয়েভের
চিত্র নেওয়ার জন্যই ওয়েবের চিত্রটাই হচ্ছে সিসমোগ্রাম, সেটা নেওয়ার জন্যই এই যন্ত্র ব্যবহৃত হয়। এবং এটি দুটো, একটি হচ্ছে আনুভূমিক, একটি হচ্ছে উল্লম্বিক, কারণ উল্লম্বিকভাবেও আমাদের ভূমিকম্পটা কাজ করে। তাহলে আমরা দেখলাম সিসমোগ্রাফ কি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো এবার পরবর্তী স্লাইডে গিয়ে দেখি কি আছে। পরবর্তী স্লাইডে দেখছি রিক্টার স্কেল। হ্যাঁ বন্ধু, এই রিক্টার স্কেলকে বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসগুলো আমাদের দরকার, সিসমোগ্রাফ, অ্যাম্পলিটিউড, ওয়েভলেংথ সবগুলো। তো রিক্টার স্কেলটা কি? তোমরা সবাই খবরে শুনেছ যে 5.9 মাত্রার ভূমিকম্প, 6.9 মাত্রার ভূমিকম্প, এরকম। এই যে মাত্রা, এটাই রিক্টার স্কেলের মাধ্যমে প্রকাশ করা হয়। এই মাত্রাটা হচ্ছে কি, সিসমোগ্রাফ থেকে প্রাপ্ত তরঙ্গের বিস্তার। সেই বিস্তারটা আমরা মিলিমিটার পাবো, কিন্তু সেই মিলিমিটারকে আরো 1000 দিয়ে গুণ করব। তার মানে এক একটি মিলিমিটারকে 1000 ভাগ প্রকাশ করব, এবং তাকে লগ টেনে প্রকাশ করে যে মানটা পাবো সেটাই রিক্টার স্কেলের মাত্রা। উদাহরণস্বরূপ, ভূমিকম্পের তরঙ্গের বিস্তার 10,000 গুণ বৃদ্ধি পেলে 10 × 10, 4টি 10 গুণ করলাম, রিক্টার মাত্রা 8-এর মধ্যে 4-এ উপনীত হবে। পাশাপাশি একটি চিত্রের মাধ্যমে আমরা এই রিক্টার স্কেলটাকে প্রকাশ করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি পি ওয়েভ, এস ওয়েভ। এই পি ওয়েভ থেকে এস ওয়েভে যেতে সময় লাগছে আমাদের s-p 24.5 সেকেন্ড। এবং এইখানে অ্যাম্পলিটিউড, বিস্তার, যেটা বলেছিলাম তরঙ্গের যে উপর নিচে হচ্ছে, সেটা কতটুকু হয়েছে, সেটা হচ্ছে 23 মিলিমিটার। এখন তোমরা দেখো 3টি উল্লম্ব দাগ কাটা আছে। এই 3টি উল্লম্ব দাগ কাটার মধ্যে সর্বডানে হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে তরঙ্গের বিস্তার মিলিমিটারে, এবং বামে হচ্ছে এসপি টাইম সেকেন্ডে, এবং ডিস্টেন্স দেওয়া আছে, কত ডিস্টেন্স এটা ঘটছে। আর মাঝখানে ম্যাগনিটিউড এই দাগাঙ্কিত করা আছে। তো বন্ধুরা, এটা এইভাবেই সেট করা হয়। যদি আমরা অ্যাম্পলিটিউড এবং এই এসপি টাইমটা নির্দিষ্ট করে একটি রেখা টানি, সেই রেখাটা যেই পয়েন্টে কাট করবে সেটাই হচ্ছে আমাদের রিক্টার স্কেলের মান। এক্ষেত্রে আমরা 5 দেখছি। তবে বন্ধুরা, সবসময় যে পূর্ণ সংখ্যা হবে তা নয়, ভগ্নাংশ হতে পারে, কারণ সেই ভগ্নাংশটা আমাদের সেখান থেকে বের করে নিতে হবে। তো এইভাবেই আমরা রিক্টার স্কেলে ভূমিকম্পের মানটা নির্ণয় করতে পারি। তাহলে বন্ধু, এবার দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের নাম। রিক্টার স্কেলের মাত্রার উপর নির্ভর করে আমরা ভূমিকম্পের নাম দিয়েছি। সেটা হচ্ছে প্রথমেই সর্বনাশা, যার মান হচ্ছে 8 থেকে 10। বন্ধুরা, এই মাত্রার ভূমিকম্প হলে সেখানে কিছুই থাকে না সাধারণত। তারপর হচ্ছে ধ্বংসাত্মক, 7 থেকে 7.9। তারপর হচ্ছে শক্তিশালী, 6 থেকে 6.9। তারপর হচ্ছে মধ্যম, 5 থেকে 5.9। হালকা, 4 থেকে 4.9। মৃদু, 3 থেকে 3.9। খুবই মৃদু, 2 থেকে 2.9। যান্ত্রিক, 0 থেকে 1.9। তো বন্ধুরা, আমরা এই মানগুলি পেলাম। তবে বন্ধু, একটি কথা বলে রাখি, ভূমিকম্পের পূর্বাভাস মাপার মতো এখনো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন, হয়তোবা সুদূর আমরা আগামীতে জানতে পারবো কিভাবে কত মাত্রার ভূমিকম্প আসতে পারে। যেমন আমরা ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি আগে থেকেই, সাইক্লোনের কথা বলতে পারি, তারপরে জলোচ্ছ্বাসের কথা বলতে পারি, কিন্তু ভূমিকম্পের ব্যাপারটা আমরা এখনো বলতে পারি না। তবে কিছু প্রাণীর আচরণে অনেক সময় বোঝা যায় যে ভূমিকম্পের একটা বিষয় ঘটতে পারে। যারা নাকি সরীসৃপ প্রজাতির প্রাণী, সাপ গর্তে থাকে, তারা নাকি অনেক সময় গর্ত থেকে বেরোয়। এই সকল প্রচলিত কথা আছে, তার সত্যতা আমার ঠিক জানা নেই, তবে সবার মুখেই এই কথাগুলি শুনে থাকি। তো যাই হোক, এখানে একটি কথা যেটা আমি বলছি, যে যান্ত্রিক যেটা আছে 0 থেকে 1.9, এটা কিন্তু মানুষ কখনোই অনুভব করে না। কেন? তাহলে এটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে টেকটনিক প্লেট যেটা বলেছিলাম, সেই টেকটনিক প্লেট কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের উপর সর্বদাই সঞ্চালনশীল, এবং এই সঞ্চালনটাই হচ্ছে ভূমিকম্প। কিন্তু এই সঞ্চালনটা এত আস্তে হয় যে এটা বোঝা যায় না। এই জন্য এটা যন্ত্রে ধরা পড়ে, কিন্তু আমরা প্রাণীকুল বুঝতে পারি না। খুবই মৃদু, সেরকমই। সাধারণত হালকা থেকে মধ্যম এই পর্যায়ে গেলে মানুষ অনুভব করতে পারে। তো যাই হোক, আমরা চাই না ভূমিকম্প, কারণ ভূমিকম্প একটি ন্যাচারাল ক্যালামিটি, যার থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। কাঠামো ডিজাইনে ভূমিকম্প ও উইন্ড লোড। বন্ধুরা, অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। সেই জন্যই আমরা যখন কোনো কাঠামো নির্মাণ করব, তখন আমরা চিন্তা করি যেন এটা নিরাপদ থাকে। সেজন্য আমাদের কিন্তু উইন্ড লোড এবং সিসমিক লোড দুটোকে চিন্তা করতে হয়। সিসমিক লোড কি?
ভূমির আনুভূমিক কম্পন। উইন্ড লোডও তাই, যে বাতাস একটা প্রেশার ক্রিয়েট করে। তো এই জিনিসগুলো সব জায়গায় আমাদেরকে মেনে চলতে হবে এবং জানতে হবে কোথায় কীরকম ভূমিকম্প হতে পারে। কেননা আমাদের দেশেও ভূমিকম্প জোন করা আছে, 3টি জোন করা আছে। আমাদের ঢাকাটা মধ্যম জোনের মধ্যে পড়েছে। তো এখানে দেখি যে ভূমিকম্প উইন্ড লোড প্রতিরোধী কাঠামো ডিজাইনের নীতিসমূহ কি। কাঠামো উভয় অক্ষে প্রতিসম ও সরল আকৃতির হতে হবে। প্রতিসম জিনিসটি আমাদের বুঝতে হবে। প্রতিসম তোমরা সবাই জানো যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এমনভাবে কাটবো যদি এক্স অ্যাক্সিস বরাবর কাটি তাহলে উপর নিচে সমান থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর বামে ডানে সমান থাকবে। এটাই হচ্ছে প্রতিসম। তবে সব সময় প্রতিসম হবে এটা কিন্তু কখনো সম্ভব না, তবে কাছাকাছি থাকা উচিত। আর সরল আকৃতির হয় স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গল হবে, গোল হতে পারে, কিন্তু বিভিন্ন আকৃতির হলে অনেক সময় সমস্যা হয়। তারপর বিএনবিসি কোড অনুযায়ী ভূমিকম্প জোন ও বাতাসের গতিবেগ নির্ধারণ করতে হবে। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের একটি কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। সেই কোড অনুযায়ী আমাদের এই কাঠামোটা উইন্ড লোড এবং সিসমিক লোডের জন্য বিবেচনা করতে হবে। বিএনবিসি কোড অনুযায়ী কাঠামোর ডিফ্লেকশন অনুমোদিত সীমার মধ্যে হতে হবে। যে কোনো বল প্রয়োগের ফলে যেহেতু আমাদের বিল্ডিং একটু হলে হেলে দুলে যায়, কারণ ভূমিকম্পের সময় আমরা দেখি যে আমাদের আসবাবপত্র কেঁপে উঠছে, তাহলে হেলে দুলে যাচ্ছে। এটা কতটুকু হেলে যেতে পারে সেটা কিন্তু বিএনবিসি কোডে বলা আছে, সেই অনুযায়ী এই সীমার মধ্যে থাকতে হবে। ভূমিকম্পের আনুভূমিক উপাংশ কাঠামো ডিজাইনে বিবেচনা করতে হয়, সেটা আমি প্রথমেই বলেছি। তো দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না নির্মাণের ক্ষেত্রে, কেননা প্রতিটা জিনিসই তার সামর্থ্যের উপরে নির্ভর করে টিকে থাকবে কি থাকবে না। অতএব সব কিছুই আমি ফলো করব কিন্তু উন্নত মানের সামগ্রী ব্যবহার করবো না, তাহলে কিন্তু নিরাপত্তা থাকবে না। অতএব আমাদের উন্নত মানের সামগ্রী নির্ণয় করতে হবে এবং সেটাই ব্যবহার করতে হবে। সঠিক নির্মাণ কৌশল মেনে চলতে হবে। যে কোনো বিষয়েরই একটি পন্থা থাকে, কিভাবে আমরা নির্মাণ করব সেটা আমাদেরকে সঠিক পন্থায় চলতে হবে। সেটাও কিন্তু আমাদের বিএনবিসি কোডে অনেকটাই বলে দেওয়া আছে। নির্মাণকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্মাণকালীন আমাদের যেই এলাকায় নির্মাণ করা হবে সেখানে যেন কোনো রকমের বিপদ না ঘটে, সে ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। কাঠামো নির্মাণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব। এখানে দুটো চিত্র দেখছি, একটি ঘূর্ণিঝড় আর একটি জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়, সাইক্লোন, এই শব্দটি গ্রিক শব্দ কাইক্লন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। তা আমরা চিত্রে দেখছি আসলে একটি কুণ্ডলীর মতো। এটি কেন হয়? গভীর সমুদ্রে তাপমাত্রা যদি বেড়ে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন উপরে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। যখনই বাতাস উপরে উঠে যায় তখন সেখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, এবং এই নিম্নচাপকে পূরণ করার জন্য আশেপাশের শীতল বায়ু অত্যন্ত জোরে কেন্দ্রের দিকে প্রবেশ করে, সেই জন্যই এটা ঘূর্ণনের সৃষ্টি হয়। এবং এই ঘূর্ণিঝড় চলতে চলতে যদি উপকূলবর্তী এলাকায় আসে, তখন এর কারণে যেহেতু নিম্নমুখী বলের সৃষ্টির কারণে নিম্ন দিকে ডিপ্রেশন হওয়ার কারণে একটি ঢেউয়ের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাস, এবং এটি আমাদের উপকূলবর্তী এলাকায় আঘাত করে। সেজন্যই আমরা যখন সি বিচে যাই তখন কিন্তু আমাদেরকে এই সতর্ক দেওয়া হয় যে জোয়ার আছে, ভাটা আছে, এই তখনই আমাদের এই সতর্ক জানতে হবে। তবে এই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সবগুলি কিন্তু স্ট্রাকচারকে আনুভূমিকভাবে ধাক্কা দেয়, এবং এগুলি কিন্তু আমাদের বিএনবিসি কোডে বলা আছে যে কোথায় কি ধরনের ঝড় হতে পারে। এই হিসাবগুলো আমাদের বিএনবিসি কোড থেকে নিয়ে আমাদের কাঠামো ডিজাইন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে না যাক পরের স্লাইডে কি আছে। কাঠামোগত নিরাপত্তা ও নিরাপদ অনুবিধির প্রয়োজনীয়তা। নিরাপত্তার প্রয়োজনীয়তা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি নিরাপদ সীমা সমান সমান হচ্ছে ডিজাইন স্ট্রেংথ মাইনাস কার্যকরী শক্তি গ্রেটার দ্যান 0। আরেকটি হচ্ছে নিরাপদ সহগ ইলাস্টিক লিমিট বাই ওয়ার্কিং স্ট্রেস। উপরে নিরাপদ সীমা ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি একটি কাঠামো ডিজাইন করি 100 টনের জন্য, আর সেটার মধ্যে যদি কার্যকরী চাপ আসে 80 টন, তাহলে আমার 20 টন নিরাপদ সীমার মধ্যে থাকলো, কেননা ডিজাইন স্ট্রেংথ বেশি থাকলেই নিরাপদ। আরেকটি হচ্ছে নিরাপদ সহগ, সেটি হচ্ছে
আমার সর্বোচ্চ যে শক্তি আছে এবং আমি যে শক্তি ব্যবহার করব তার অনুপাত কি? এই অনুপাত সদা সর্বদা বন্ধুরা মনে রাখবে একের বেশি হবে। একটি প্রশ্ন থাকে যে নিরাপদ সহগ একের মান কি, তাতে কি কাঠামো নিরাপদ আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভাইভাতে করা হয়। কারণ নিরাপদ সহগের মান 1 হলে আসলে কোনো নিরাপত্তা নেই, কেননা ইলাস্টিক লিমিটও যা, ওয়ার্কিং স্ট্রেসও তা, তাহলে ওইখানে কোনো নিরাপত্তা নেই। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা, আশা করি। দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। নিরাপদ অনুভূতির প্রয়োজনীয়তা কি? অনুবিধি একটি রুলস রেগুলেশন, সেটা আমাদের বিভিন্ন সংস্থা দিয়ে থাকে। তা আমরা দেখি এখানে কি আছে। তা আমাদের দুটো ডিজাইন পদ্ধতি আছে, একটি WSD ডিজাইন পদ্ধতি আর একটা হচ্ছে USD ডিজাইন পদ্ধতি। WSD ডিজাইন পদ্ধতি নিরাপদ সহগ গণনা করা হয়, আর USD ডিজাইন পদ্ধতিতে নিরাপদ মার্জিন ব্যবহার করা হয়। সেজন্য USD নির্মাণ পদ্ধতিতে আমাদের খরচটা একটু কম হয়। এখন আমাদের স্ট্রাকচার নির্মাণের জন্য অনেকগুলো ডিজাইন কোড আছে। সেই ডিজাইন কোড BNBC, ASTM, ACI, এরিয়া, ASO। বন্ধুরা, তোমরা এগুলি পরিভাষা জানো, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো চলো দেখি এরপরে কি আছে। আজকের পাঠ মূল্যায়ন। রিক্টার স্কেল, টেকটনিক প্লেট, এপিসেন্টার তথা ভূমিকম্প সম্পর্কে জানতে পেরেছি। কি বলো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আরসিসি কাঠামো নির্মাণে ভূমিকম্প ও উইন্ডলোড বিবেচনার গুরুত্ব জানতে পেরেছি। আরসিসি কাঠামো ডিজাইনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব জানতে পেরেছি। কাঠামোগত নিরাপত্তা এবং নিরাপদ অনুবিধির প্রয়োজনীয়তা জানতে পেরেছি। চলো বন্ধুরা, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। বাড়ির কাজ। 1. বাংলাদেশ সহ পৃথিবীতে ঘটে যাওয়া 3টি বৃহৎ ভূমিকম্প সম্পর্কে লেখো। 2. আরসিসি কাঠামো নির্মাণে ভূমিকম্প ও উইন্ডলোডের প্রভাব বর্ণনা করো। প্রিয় বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে। আশা করি তোমরা এই বিষয়টি জানতে পেরেছো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।